দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে সিজারিয়ান অপারেশনের হার। প্রসূতি ভর্তি হলেই নানা অজুহাতে করা হয় অস্ত্রোপচার। এগিয়ে বেসরকারি হাসপাতালগুলো। মা নবজাতকের স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু। জিকির আসকারে মশগুল মুসল্লিরা। জোহরের পর আম বয়ান। কানায় কানায় পূর্ণ টঙ্গীর তীর। বাণী অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলিতে বিদ্যা দেবীর আরাধনা। শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার নানা আয়োজন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবং শুল্ক আরোপে ভুগতে হতে পারে নাগরিকদের। ট্রাম্পের সতর্কতা। নিজেদের পণ্য কেনার আহ্বান ট্রুডোর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার হুমকি চীনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেও ছিল, এখন বেশ বলা যায় যে কুয়াশার চাদর মাড়িয়ে এখন সূর্যের যে দেখা সেটি মিলেছে এবং বেশ ঝলমলে একটি পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আমার পেছনে বিশাল যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে এখন বেশ ঝলমলে একটি শীতের সকাল এবং এই সকালের মধ্যেই নজমের জামাত যেই আলোচনা, সেই আলোচনা চলছে এবং সবাই কিন্তু মনোযোগ সহকারে সেই আলোচনা শুনছেন। জোহরের নামাজের পরে আম বয়ান হবে। আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার যেই নানা ধরনের যে কার্যক্রম, সেই কার্যক্রম চলবে। একটু বলে রাখি, আজকে ফজর নামাজের পরেই যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে, অর্থাৎ প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপের ইজতেমা, সেই দ্বিতীয় ধাপের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই আনুষ্ঠানিকতা চলবে আগামী বুধবার পর্যন্ত, অর্থাৎ আজ, কাল এবং আগামী বুধবার সকালবেলা আবারও আখিরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় ধাপের যে কার্যক্রম, সেই দ্বিতীয় ধাপের কার্যক্রমের ইতি ঘটবে, অর্থাৎ এবং প্রথম পর্ব শেষ হবে। এরপরে 8 দিন বিরতি দিয়ে আবারও দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ইজতেমার। সেটি হচ্ছে 14, 15 এবং 16 ফেব্রুয়ারি। তো এখন মূলত বিভিন্নভাবে যে নির্দেশনা, সেই নির্দেশনামূলক বক্তব্য প্রচার করা হচ্ছে এবং যে নজমের জামাত রয়েছে, সেই নজমের জামাতে একজন জিম্মাদারের অধীনে থেকে যারা সাথী ভাইরা রয়েছেন তাবলিগ জামাতের, সেই তাবলিগ জামাতের সাথী ভাইরা মূলত এখানে তাদের যে আলোচনা, দিনী আলোচনা, ইমান আমলের বয়ান, সেটি তারা শুনছেন। আমরা এইবার যেই ইজতেমা, সেই ইজতেমাতে 22টি জেলা অংশগ্রহণ করছে, 22টি জেলার সাথে ঢাকার একাংশ। এর আগের ধাপে 41টি জেলার সাথে ঢাকার আরও একটি অংশ যুক্ত হয়েছিলেন, বাসিন্দারা যুক্ত হয়েছেন। এবার 22 জেলার সাথে ঢাকার অবশিষ্টাংশ যুক্ত হয়েছেন। তো এইখানে মূলত যেটি বলা হচ্ছে যে এই দুনিয়ার জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী জীবন, এই জন্য স্থায়ী যে জীবন, পরকালীন জীবন, সেই জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে ব্যক্তি উন্নয়ন করার কথা বলছেন। আমরা যে নানা ধরনের অন্যায় পাপাচারে লিপ্ত হই, নানা ধরনের কাজ, অবৈধ কাজে লিপ্ত হই, এই নানা ধরনের অন্যায়, অবিচার, অনাচার থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, সেই লক্ষ্যে সৃষ্টিকর্তার কাছে চাওয়া এবং পাশাপাশি সেই লক্ষ্যেই কিন্তু সেটির প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ নেয়ার কথা তারা বলছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে এখানকার যেই পরিবেশ, বেশ ঝলমলে একটি পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। বেলা 11টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যেই কমিশনার, তিনি ব্রিফিং করবেন নিরাপত্তা ইস্যুতে। যদিও প্রথম পর্বের যে প্রথম ধাপের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এখন বহাল আছে, তারপরেও হয়তো আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার যে ব্যাপারটি, সেটি আসলে বর্ণনা করা হবে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন বিভিন্ন যে খিত্তাগুলো রয়েছে, সেই খিত্তাগুলোতে একজন জিম্মাদারের অধীনে বিভিন্ন বৈঠক চলছে। এই বৈঠকে ঈমান আমল এবং কোরআন এবং হাদিস থেকে বর্ণনা করা হচ্ছে। আর কিছুক্ষণ পরে জোহরের নামাজ অনুষ্ঠিত হবে এবং নামাজের পরে আবারও আম বয়ান শুরু হবে। এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীতে। উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপন করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। বিদ্যার দেবীর বরণে সাজানো হয়েছে মণ্ডপ। সরস্বতী পূজার আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, বরিশালে অপূর্ব অপু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন মেহেরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি সামিয়ার কাছে।
আজ বেলা 8:45 দেবী মাকে চক্ষুদানের মধ্য দিয়ে সরস্বতীর যে আনুষ্ঠানিকতা রয়েছে পুজোর, সেটি কিন্তু শুরু হয়েছে। আজ 10টা বাজেই কিন্তু আসলে প্রতিটা মণ্ডপেই দেবী মায়ের চক্ষুদান পর্ব শেষ হয়েছে এবং মাকে কিন্তু বরণ করা হয়েছে। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হলে কিন্তু আসলে প্রায় অর্ধশতাধিক মণ্ডপ রয়েছে এবং প্রায় প্রতিটি ডিপার্টমেন্টই কিন্তু এখানে আসলে মণ্ডপ দিয়েছে এবং আমরা ঘুরেছি মণ্ডপগুলো বেশ সুন্দর করে সজ্জিত হয়েছে। দেবী সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, তাই এই মণ্ডপগুলো কিন্তু আসলে বই পুস্তক দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং মায়ের এক হাতে কিন্তু রয়েছে বীণা এবং এই বীণা আসলে প্রকাশ করছে সংস্কৃতিকে। এবং আমরা এখানে অনেক ভক্তদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের সন্তানকে কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন প্রথম পড়ালেখায় হাতেখড়ি দেওয়ার জন্য। মায়ের আশীর্বাদের মাধ্যমে কিন্তু তারা চায় তাদের সন্তান যাতে ভবিষ্যতে শিক্ষা জ্ঞান এবং জ্ঞানের আলোয় ভরে ওঠে। আমরা দেখছি সকাল থেকেই কিন্তু এখানে ভক্তরা এসে জড়ো হচ্ছেন মায়ের কাছে। তাদের একটাই দাবি, সংস্কৃতি মনা এবং যেই জ্ঞান রয়েছে সেটি যাতে তাদের মধ্যে আসলে মা আশীর্বাদ করেন, সেটি তাদের আসলে প্রত্যাশা। আমরা দেখছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে ভক্তদের সমাগম বেড়েছে। পুষ্পাঞ্জলি আমরা দেখেছি এবং এই পুষ্প অর্পণের মাধ্যমে কিন্তু মাকে তারা আসলে তাদের যে মনের চাওনি সেটি কিন্তু তারা আসলে জানাচ্ছেন মায়ের কাছে। এখন আমি চলে যাব আমার বরিশালে এক সহকর্মীর কাছে, সেখানে জানবো তার সরস্বতী পুজোর ঘটনাবলী। সারা দেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে বরিশালের সনাতন ধর্মাবলম্বীরা আজকে সরস্বতী দেবীর পূজা অর্চনা করছে। তারা বিশ্বাস করে মা সরস্বতীকে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে তাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো বাড়বে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই বরিশালের আজকে এই আয়োজনটি হচ্ছে। ঘরে ঘরে তো হচ্ছেই, তার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানও হচ্ছে। বিশেষ করে বরিশালের ব্রজমোহন কলেজ মাঠে গত কয়েক বছরের ন্যায় ঠিক ঢাকার জগন্নাথ হলের মতো এবছরও সবগুলো ডিপার্টমেন্ট একযোগে এই পূজার মণ্ডপের আয়োজন করেছে। আলাদা অস্থায়ীভাবে পূজা মণ্ডপ করেছে। 22টি পূজা মণ্ডপ হয়েছে এবং প্রত্যেকটিতেই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। সাধারণ শিক্ষার্থীরাই বিএম কলেজে তো রয়েছেই, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এসে এখানে মা সরস্বতীর পূজা অর্চনা করছে এবং প্রত্যেকটি মণ্ডপই আলাদা আলাদা ভাবে থিম নিয়ে সাজানো হয়েছে। 22টি পূজা মণ্ডপ 22 রকম ভাবে সাজানো হয়েছে। নান্দনিক ভাবে এক একটি পূজা মণ্ডপ সাজানো হয়েছে। বিশেষ করে ব্যতিক্রমী এবছরে যেটি রয়েছে, এখানে সনাতন বিদ্যার্থী সংসদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা এবছর তাদের পূজা মণ্ডপে এক নারীকে দিয়ে দেবীর পূজা অর্চনা করা হয়েছে। সাধারণত তারা বলছেন, সনাতন ধর্মাবলম্বীরা বলছেন যে এই পূজা সাধারণত করেন পুরুষরা, তবে এবছর তারা প্রথমবারের মতন এখানে এক নারী তিনি আজকে পূজায় পুরোহিত হিসেবে অংশ নিয়েছেন। পুরোহিত হিসেবে তিনি পূজা করেছেন। আসলে জানেন যে বাংলা পঞ্জিকা অনুসারেই সনাতন ধর্মাবলম্বীরা তাদের সমস্ত ধর্মীয় পালা পার্বণ কার্যক্রম করে। তারই অংশ হিসেবে শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে আজকের এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে সকাল 10:45 পর্যন্ত তাদের এই লগ্ন অব্যাহত থাকবে। গতকালকে শুরু হয়েছে, সেটি আজকে সকাল 10:45 পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ এখন বাজে সকাল 10:10 রয়েছে। আর অল্প কিছুক্ষণ বাদেই ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে যাচ্ছে। তবে এর বাইরেও নানান ধরনের সামাজিক আয়োজন এখানে রয়েছে। নানান ধরনের এখানে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে বস্ত্র বিতরণ, শীতের পোশাক বিতরণ সহ শিশুদেরকে অনাথ দুস্থদের মাঝে আলাদাভাবে খাবার বিতরণ করা হয়েছে। নানান ধরনের আয়োজনের মধ্য দিয়েই বরিশালে এই সনাতন ধর্মাবলম্বীরা উৎসব মুখর পরিবেশে তাদের সরস্বতী পূজা অনুষ্ঠান করছে। সব থেকে মুখ্য কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর রয়েছে। তার সনাতন ধর্মাবলম্বীরা বরিশালে যাতে নির্বিঘ্নে করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীরও আমরা বাড়তি তৎপরতা লক্ষ্য করেছি। সারা দেশে এই অনুষ্ঠান হচ্ছে। আমরা একটু যেতে চাই চট্টগ্রামের সহকর্মী রিনি রয়েছে, তার কাছে জানবো চট্টগ্রামের খবরাখবর। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ভক্তির সাথে সারা দেশের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হচ্ছে দেবী সরস্বতীর বন্দনা। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে। এখানে সকাল 7টা থেকেই আসলে পুজো আরম্ভ হয়েছে এবং এরপরে হাতেখড়ির পরে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেই পুষ্পাঞ্জলি চলছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট
9টি স্থানে সরস্বতী বন্দনার আয়োজন করা হয়েছে। এখানে কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি আরো 8টি অনুষদে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনগুলো মূলত শিক্ষার্থীরাই করে থাকে। সারা দিনব্যাপী এখানে নানা রকমের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত পুষ্পাঞ্জলি চলছে, পরবর্তীতে হবে ধর্মীয় আলোচনা, এরপরে প্রসাদ বিতরণ, পাশাপাশি রয়েছে ভজন কীর্তন, ঢাকবাদ্য, ধুনুচি নৃত্য, সন্ধ্যারতি এবং সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা সকলে রকম ভাবে সেজে এবং তৈরি হয়ে সরস্বতী বন্দনায় অংশ নিয়েছে। তারা সরস্বতী দেবীর কাছে নিজেদের শিক্ষা জীবনে কল্যাণ কামনার জন্য এখানে উপস্থিত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অন্যান্য যে লোকালয়ে রয়েছে সেখানকার যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারাও এখানে উপস্থিত হয়েছে। যেমনটি আমি বলছিলাম যে এবছর 9টি স্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী বন্দনার আয়োজন করা হয়েছে, যেটা আমরা আগে কখনো এখানে হতে দেখিনি। এর আগে ছেলেদের হলে এবং মেয়েদের হলে এই আয়োজনটি করা হতো, কিন্তু এবার শিক্ষার্থীরা অনুষদের মধ্যেও আয়োজন করেছে। শুক্লা পঞ্চমীর পূর্ণ তিথিতে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর কাছে নিজেদের জ্ঞান বৃদ্ধি এবং শিক্ষা জীবনে সার্বিক উন্নতি কামনার জন্য এখানে একত্রিত হয়েছেন এবং সব মিলিয়ে এখানে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি এখানে যারা শিক্ষক রয়েছে তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় একটি দারুণ উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, এর আগে ছিলাম বরিশাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। সময় সংবাদে আরও থাকছে। পটুয়াখালী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার 11 বছরেও নির্মাণ হয়নি হাসপাতাল। 3 দফায় নির্মাণ ব্যয় বেড়েছে 105 কোটি টাকা। জুনের মধ্যে চালুর আশ্বাস। চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক হার আরোপের ফায়দা পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কৌশলগত বাজার হিসেবে বিদেশি বায়ারদের কাছ থেকে জানুয়ারি মাসে রেকর্ড অর্ডার পেয়েছেন তারা। হিসেব বলছে 1 মাসে 33% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়েছে বাংলাদেশ। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 6 মাসের টানা সংকটের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিজিএমই এর তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে ঢাকা জোন 30% প্রবৃদ্ধি হিসেবে 2.96 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য অর্ডার পেয়েছে, আর চট্টগ্রাম জোন 45.72% প্রবৃদ্ধি হিসেবে অর্ডার পেয়েছে 191 মিলিয়ন মার্কিন ডলারের। জানুয়ারির 20 তারিখ থেকে যখন আপনার চাইনিজ হলিডে শুরু হয়ে যায়, এর আগে কিন্তু চায়না থেকে মালগুলো এক্সপোর্ট করাই নিয়ে আসতে হয়। ইনহাউস করার কারণে অর্ডারগুলো আর্লি কিন্তু আপনার বুকিং হয়ে যায়, যার ধরুন আমাদের এই অর্ডারটুকু বেশি দেখা যাচ্ছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকেই বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা আসন্ন ফল ও হলিডে মৌসুমের তৈরি পোশাকের অর্ডার পেতে শুরু করে। মার্চ এবং এপ্রিল মাস জুড়ে চলবে এই পোশাক রফতানির জাহাজীকরণ। এর মাঝে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চীনের তৈরি পণ্যের উপর 10% হারে শুল্ক আরোপ করেছে। এই অবস্থায় চীনের শুল্ক জটিলতা এড়াতে বিদেশি বায়াররা এখন বাংলাদেশমুখী হয়েছেন বলে মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এখন পিক আওয়ার সিজনে কিন্তু শিপমেন্টের কোয়ালিটি বাড়তি হয় নর্মাল টাইমের থেকে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে বিগত দিনে যে শিপমেন্টগুলো হয়নি ওটা পিছিয়ে আস্তে আস্তে একদম সন্নিকট আসার পরে এই শিপমেন্টগুলো এখন সম্পন্ন হচ্ছে, যার ধরুন আপনি এখানে একটা কনসেন্ট্রেটেড ভলিউম দেখতে পাচ্ছেন। বিজিএমই এর মতো বিকিএমই এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার। জ্যাকেট, ট্রাউজার এবং ব্লেজারের অর্ডার এসেছে তুলনামূলক বেশি। তবে জানুয়ারি মাসে ঢাকা এবং চট্টগ্রাম জোনের প্রতিষ্ঠানগুলোতে 55,088 কোটি টাকার অর্ডার পেল, তা সাময়িক অগ্রগতি বলে মনে করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই অগ্রগতি ধরে রাখতে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত পরিবর্তনের মত তাদের। কাস্টমাররা চায়নার অল্টারনেটিভ খোঁজা আরও আগে থেকে শুরু করেছে, এখন আরও এই জিনিসটাকে আরেকটু ত্বরান্বিত করার চেষ্টা করছে। সো এটার ইম্প্যাক্টটা আমরা আসলে আমাদের এক্সপোর্টের মধ্যে
ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বাংলাদেশ বছরে প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলারে তৈরি পোশাক রপ্তানি করছে। এর মধ্যে ইউরোপ এবং আমেরিকা হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম খাত এই তৈরি পোশাক শিল্প যেমন সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতায় পড়েছিল, ঠিক তেমনি তার থেকে উত্তরণের পথও খুঁজে পেয়েছে। বিশেষ করে আমেরিকা এবং চীনের যে বিরোধ চলছে তার ফলশ্রুতিতে তৈরি পোশাকের সুফল পাচ্ছে বাংলাদেশ। আর তাই জানুয়ারিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সেবা খাতের হিস্সা বাড়লেও কমছে উৎপাদন খাতের অবদান। কারণ হিসেবে ডলারের দাম ও সুদের হার বৃদ্ধি এবং চাহিদা অনুযায়ী ঋণ না পাওয়াকে দায়ী করছেন শিল্প উদ্যোক্তারা। এদিকে সেবা খাতের দক্ষতার ঘাটতিকে বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। মুদি দোকান থেকে সুপার শপ, বাস, ট্রেন, উড়োজাহাজে ভ্রমণ কিংবা ইন্টারনেট ব্যবহার, এসবই সেবা খাতের অন্তর্ভুক্ত। অর্থনীতিতে এই খাতের হিস্সা আগের তুলনায় অনেক বেড়েছে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ অর্থনৈতিক সুমারি বলছে, গেল এক দশকে সেবা খাতে অর্থনৈতিক ইউনিট বেড়েছে 50%-এর বেশি, আর উৎপাদন খাতে মাত্র 15%। হিস্সা বাড়লেও সেবা খাতের দক্ষতা না বাড়ায় হতাশ উদ্যোক্তারা। এখনো আমি যদি সেই আগের মতো আমি যদি 2 বছর 3 বছর আগের যে টেকনোলজি সেগুলো নিয়ে যদি কাজ করি, তাহলে কিন্তু আমার ডিমান্ড থাকবে না। আমাদের বাংলাদেশের যে পরিষেবার ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছিলাম, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে পিছিয়ে যাব, যেটা কিন্তু আমরা দেখেছি গত 2 বছরে কিন্তু এটা আমরা কিছুটা পিছিয়েছি। সো এটা যাতে না হয়, এজন্য তরুণ সমাজকে আমাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে তাদেরকে ইনসেন্টিভাইজ করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। সরকারি হিসেবেই যখন উৎপাদন খাতের পিছিয়ে পড়ার তথ্য উঠে এসেছে, তখন কারণ হিসেবে সুদের হার ও ঋণ প্রবাহকে দায়ী করছেন অনেক ব্যবসায়ী। একদিকে যেমন ডলারের দাম বেড়ে গেল হঠাৎ করে, তারপরে এখন আমরা যেটা স্ট্রাগল করছি যে ইন্টারেস্ট রেটের সাথে, সেকেন্ডলি আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দেখা গেছে যে ক্রেডিট ফ্লোর রিডাকশন। সো এই তিনটা জিনিস মিলিয়ে কিন্তু আমরা যেই পরিমাণ আসলে আশা করি যে যতটুকু গ্রো করতে পারবো কিংবা আমাদের যতটুকু গ্রোথের ক্ষমতা আছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে কাজে লাগানো যাচ্ছে না। সেবা খাতের অগ্রগতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এই খাতে কর্মসংস্থান তৈরি হচ্ছে কিনা সেটা বিবেচনায় নিতে হবে। সেবা খাতে যে প্রচুর সংখ্যক কাজ সৃষ্টি হয়েছে, সেগুলো তুলনামূলকভাবে কম উৎপাদনশীল, কম আয়ের এবং অনেকটা হলো সাবসিস্টেন্স নেচারের। উৎপাদনশীল খাতগুলোতে আমাদের ইকোনমিক ইউনিটগুলো যেন তৈরি হয় এবং সেই জায়গা থেকে অবশ্যই কমার্শিয়াল ওরিয়েন্টেড, রেজিস্টার্ড অ্যাকাউন্ট এবং সাপ্লাই চেইন ওরিয়েন্টেড যে সমস্ত খাতগুলো রয়েছে, সেই খাতে যাতে আমাদের বেশিরভাগ কার্যক্রম বা ইকোনমিক ইউনিটগুলো যাতে আমরা বেশি দেখতে পাই। আইনগত কিছু সংস্কার দরকার আছে, যাতে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যাতে ওই ধরনের সার্ভিসগুলো নিয়ে বড় ধরনের সাপ্লাই চেইনগুলোতে যুক্ত হতে পারে। নতুন উদ্যোক্তা তৈরিতে ঋণ প্রাপ্তি সহজ করার উপর জোর দিয়েছেন এই অর্থনীতিবিদ। এগুলো বেশি ডিকটেটেড এবং ডমিনেটেড। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশে সিজারিয়ান সেকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের প্রবণতা বাড়ছে আশঙ্কাজনক হারে। তথ্য বলছে, দেশে সিজারিয়ান অপারেশনের হার পৌঁছেছে 31%। সমাজের শিক্ষিত ও সচ্ছল পরিবারের শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে জন্ম হচ্ছে এই অস্ত্রোপচারের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন করা হলে ঝুঁকির মধ্যে পড়তে পারেন মা ও নবজাতক। কেন্দ্রীয়ভাবে সারা দেশে অডিটের ব্যবস্থা করলে এই হার কমিয়ে আনা সম্ভব। সিজার না করেন, আপনি এখান থেকে যদি আগামীকাল চলে যান, চলে যাওয়ার পর যদি আপনার বেবির বা আপনার ওয়াইফের কিছু হয়, সে দায়ভার আমাদের না। তো স্বাভাবিক এই কথা শুনে তো যে কোনো কেউ একটু ভয় পাবেই। দেন ভোরে আমার সিজার হয়ে যায়, এই আর কি। তো তখনও বুঝি নাই যে আসলে কত বড় ভুল একটা ডিসিশন নিতে যাচ্ছি। সাদিয়া আফরিন, স্বাভাবিক প্রসবের তীব্র ইচ্ছা থাকলেও সে সময়ে সিজারিয়ানে যেতে হয় তাকে। অস্ত্রোপচারের পর এখন তিনি ভুগছেন শারীরিক বিভিন্ন জটিলতায়। প্রচণ্ড ব্যাক পেন হয়। এমনও হয় যে রাতে যখন আমি শোয়ার পর আমাকে দেখা যায় আমার হাজব্যান্ডের হেল্প নিয়ে আমাকে আরেক সাইডে হতে হচ্ছে। আগের মতো কাজ করতে পারছি না, এই প্রবলেমগুলোই হচ্ছে। আর তলপেট স্থূলতা তো বেড়ে গেছে আগের থেকে। তলপেট ব্যথা, হ্যাঁ, এই সমস্যাটাও আছে। বুকে ব্যথা করে মাঝে মাঝে এখন। সোনিয়ার গল্পটাও একই। প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ছুটে যান এই গৃহবধূ। 10 দিন আগে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের পর গুরুতর ইনফেকশন নিয়ে সঙ্গী অসহ্য যন্ত্রণা। সিজারের পরেই তো শিলি কাটাইতে আইসি, পরে ইনফেকশন ধরা পড়ছে। এখন শিলি পুরা খুইলা দিছে,
খুইলা বলছে কি যে হারা ড্রেসিং করব। প্রসূতি মায়ের কষ্ট কিছু কিছু ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য ঝুঁকি আর নিশ্চিতভাবেই বেশি খরচের ধাক্কা। এরপরও সিজারিয়ান পদ্ধতিতে কেন বাড়ছে সন্তান প্রসবের প্রবণতা, মায়েদের কাছেই মিলছে এই প্রশ্নের উত্তর। অনেক চেষ্টা করছিল কিন্তু হয় নাই বলে বিকাল 5টার সময় বলছে সে সিজার করা লাগবে। গত মাসে 24 তারিখ হয়েছিল, এই ইনফেকশনের লেগে আবার এই ভর্তি থাকা রইল। জানলে আর সিজার করতাম না, অনেক কষ্ট। ভয় লাগছে কিন্তু লাগার পরেও ডক্টররা বলেছে ইমার্জেন্সি এখন অপারেশনটা করে ফেললে ভালো হবে, না হয় পরবর্তী সময় বাচ্চাদের যে আমি ওয়েট করি তাই এটা বাচ্চার প্রতি খারাপ হতে পারে। বিশ্বব্যাপী 10 থেকে 15% প্রসব সিজারিয়ান বা সি সেকশনে করানোর সীমা নির্ধারণ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অথচ বাংলাদেশে সেই সীমা ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2022-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী 2011 সালে সিজারিয়ান সন্তান জন্মদানের হার ছিল 18%। 2014 সালে এই হার বেড়ে হয় 24%। 2017 থেকে 2018 সালে 34% ও 2022 সালে এটি ছিল 45%। অনেক পরিবারই ডাক্তারের কাছে সি সেকশন অর্থাৎ সিজারিয়ান অপারেশনের চাহিদা দেখিয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ লেবার পেইন অর্থাৎ প্রসব বেদনাকে ভয় পাওয়া। শুধু তাই নয়, প্রসব বেদনা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বাংলাদেশে সিজারিয়ান অপারেশনের বেশিরভাগই হচ্ছে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোতে। স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে মেইনলি প্রাইভেট সেক্টরে যারা করে ডেলিভারি তাদের সিজারিয়ান সেকশন রেটটা বেশি হয়, তাতে মায়েদের বাচ্চার রিস্ক নিতে চায় না, হ্যাঁ তাদেরই হয় এটা। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে কিন্তু ডেলিভারিটা নর্মাল ডেলিভারিটাই বেশি হয়। যত নর্মাল ডেলিভারির দিকে যাওয়া যায় তত কিন্তু মার জন্য বাচ্চার জন্য ভালো। আমরা সিজারটা কখন করছি তখন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে মায়ের দিকটা এবং বাচ্চার দিকটা। মায়ের দিকটা সবার আগে আমি দেখছি যাতে মা ঝুঁকিতে না পারে, বাচ্চাদের ঝুঁকিতে না পারে। আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে সিজারিয়ান অপারেশন নিয়ে 35 থেকে 49 বছর বয়সী প্রসূতি মায়েরা বেশি খরচ করছেন, যার মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি। কেন্দ্রীয়ভাবে সারা দেশে সিজার অডিটের একটি ব্যবস্থা করতে হবে, এর মধ্য দিয়ে অপ্রয়োজনীয় সিজারগুলোকে আমরা বাদ দিতে পারব। বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় সিজার বন্ধে সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোকে আনতে হবে জবাবদিহির আওতায়। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ নগরীর অলি গলিতে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোর প্রায় সবগুলোই সিজার নির্ভর। অভিযোগ রয়েছে প্রসূতি রোগী ভর্তি হলেই বিভিন্ন অজুহাতে করা হয় সিজার। ময়মনসিংহ মেডিকেলে যেখানে সিজার প্রায় 57%, সেখানে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে সিজারের হার 80% বেশি। অপ্রয়োজনীয় সিজারে হুমকিতে মা ও শিশুর স্বাস্থ্য। হোসেন আলীর ছবিতে উবাইদুল হকের প্রতিবেদন। ময়মনসিংহের মুক্তাগাছার আলপিনা আক্তার সম্প্রতি প্রসব বেদনা হলে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে দ্রুত সিজারের পরামর্শ দিলে রাজি হননি স্বজনরা, পরে ছুটে যান ময়মনসিংহ মেডিকেলে। এখানে কোনো সমস্যা ছাড়াই হয় স্বাভাবিক প্রসব। সুস্থ আছেন মা সন্তান দুজনেই। নরমালি ডেলিভারি হলো, এখন সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 1 কিলোমিটারের মধ্যে আছে অন্তত 450 বেসরকারি হাসপাতাল ক্লিনিক। তাদের সেবার মূল বিষয় প্রসূতি সেবা। অভিযোগ রয়েছে প্রসবের সময় না হলেও প্রসূতিদের সিজার করানো হয় এসব ক্লিনিকে। অপ্রয়োজনীয় সিজারে ঝুঁকিতে পড়েন মা ও শিশু। পরে অবস্থা জটিল হলে বিভিন্ন অজুহাতে তাদের পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেলে। 7 দিন পরে ছুটি দিছে, পরেতে আর কি সমস্যা অনেক না, ডাক্তাররা কইছে সিজার এগুলো সমস্যা হইছে। রোগী গেলেই সিজার, লাগলেও সিজার করে, না লাগলেও সিজার করে। গত 1 বছরের তথ্য অনুযায়ী ময়মনসিংহ মেডিকেলে 8277টি সিজার এবং 6206টি স্বাভাবিক প্রসব হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন একই সময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সিজার করা হয়েছে 80% এবং স্বাভাবিক প্রসব 20%-এরও কম। চিকিৎসকরা বলছেন সাধারণ প্রসবে বাড়তি ঝুঁকি মনে করেন অভিভাবকরা। 12 থেকে 18 ঘন্টা মনিটরিং করা, এই রিস্কটা আমরা বাইরে নিতে পারি না, যার জন্য বাইরের হচ্ছে যে সিজার সেকশন রেটটা বেশি। প্রত্যেকটা প্রাইভেট ক্লিনিকে নর্মাল ডেলিভারি ব্যবস্থা থাকতে হবে, যাতে রোগী আসলেই নর্মাল ডেলিভারি চেষ্টা না করে তারা যাতে সিজারিয়ান সেকশন করতে না পারে। বিশেষজ্ঞরা বলছেন সিজারের প্রবণতা কমাতে মায়েদের সচেতনতার পাশাপাশি বড় ভূমিকা রাখতে হবে চিকিৎসকদের। সেই সাথে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোকে আনতে হবে নজরদারির আওতায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ।
ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার 8 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। চ্যানেল ও বিকন বাতি দেখা না যাওয়ায় রোববার রাত 12টা থেকে 2 নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় 6টি ফেরি। পরে কুয়াশা কেটে গেলে সকাল 8টার দিকে আবারও স্বাভাবিক হয় ফেরি চলাচল। এতে স্বস্তি ফেরে ঘাট পাড়ে অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মাঝে। দেখছেন সময় সংবাদ। শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফ পর্ব। বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে টানা 4 ম্যাচ হারা রংপুর ঘাম ছড়িয়েছে নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ডে। প্লে অফের বাধা টপকাতে লোকালদের পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছে রাইডার্স। মিরপুরে ম্যাচ শুরু 1:30টায়। প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা রংপুর গ্রুপ পর্ব শেষ করে 3 নম্বরে থেকে। টানা 4 হারে রাইডার্সদের এখন উতরাতে হবে এলিমিনেটর বাধা। বাঁচা মরার লড়াইয়ে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সবশেষ দেখায় এই দলটার কাছে বড় ব্যবধানে হারে নুরুল হাসান সোহানরা। ঘুরে দাঁড়ানোর মিশনে তাই ঘাম ঝরিয়েছে রংপুর। নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ডের অনুশীলনে টিম কম্বিনেশন মেলানোর প্রস্তুতি মিকি আর্থারের শিষ্যদের। শেষ কয়েক মৌসুম ধরে ভালো দল গড়েও ফাইনালে উঠতে পারছে না রংপুর। এবার সেই ভাগ্য পরিবর্তন করতে চায় দলটা, আর তা করতে লোকাল ক্রিকেটারের মনোযোগ বেশি রাইডার্সের। লাস্ট 2টা বছর আমরা রংপুরে কোয়ালিফাই 3 নাম্বার হয়েছে, আমরা ফাইনালে উঠতে পারি নাই। বাট এই বছর আরও একটা সুযোগ আসছে ইনশাল্লাহ। আমরা চাই আসলে যে এই লাস্ট 2 বছরে যেটা হয়েছে সেটা ব্রেক করতে চাই, যে ইনশাল্লাহ আমরা ফাইনালে যেতে চাই। তো ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের লোকাল যে 7 জন খেলবে তাদের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট এই আগামী ম্যাচের জন্য। বড় সব নামের গুঞ্জন থাকলেও প্লে অফের আগের দিন পর্যন্ত রংপুর শিবিরে যোগ দেয়নি নতুন কোনো ফরেন রিক্রুট। দুশ্চিন্তার কারণ তাদের ব্যাটিং ইউনিটটাও। টুর্নামেন্টের সেরা 10 ব্যাটারের তালিকায় রংপুরের একমাত্র প্রতিনিধি ইফতেখার আহমেদ। টিকে থাকার মিশনে তাই বড় দায়িত্ব পালন করতে হবে ওপেনার সৌম্য সরকারের। দলটার বাকি ভরসা সাইফ সোহানরা। ভোগাবে খুশদিল সার না থাকা। অন্যদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে কিছুটা নড়বড়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজরা। নাইম শেখ, আবু হায়দার রনিদের পারফরমেন্সে নির্ভর করবে দলটার টিকে থাকার সমীকরণ। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ মাঠে নামানোর সম্ভাবনা বেশি রূপসা পাড়ের দলটার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে সিজারিয়ান অপারেশনের হার। প্রসূতি ভর্তি হলেই নানা অজুহাতে করা হয় অস্ত্রোপচার। এগিয়ে বেসরকারি হাসপাতালগুলো। মা নবজাতকের স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। বাণী অর্চনা, অঞ্জলি আর ভক্তিতে বিদ্যা দেবীর আরাধনা। শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজার নানা আয়োজন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।